দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিরতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। ই-ভ্যালির গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। রাসেল ও তার স্ত্রীকে জেলে পাঠানোই ই-ভ্যালি সমস্যার সমাধান নয়, বললেন বাণিজ্যমন্ত্রী। ওসমানীতে নির্মিত হয়েছে নতুন কার্গো হাউজ, স্ক্যানার মেশিন। কেবল ওয়্যার হাউজের জন্য আটকে আছে ব্রিটেনের সাথে রপ্তানি বাণিজ্য সম্ভাবনা। সিলেটে ব্যাংকের বুথ লুটের ঘটনায় ঢাকায় 3 ডাকাত আটক। টিভি সিরিয়াল সিআইডি দেখে ডাকাতি, জুয়ায় নষ্ট লুটের টাকা। দেশে করোনা শনাক্তের হার এখন 5%-এর নিচে। নতুন আক্রান্ত শনাক্ত 1376 জন। সিলেটে করোনায় আরও 2 জনের প্রাণহানি, 39 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ 32, হাসপাতালে ভর্তি 93। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ই কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার বিকালে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা জানান। সোর্সিং বাংলাদেশ ভার্চুয়াল এডিশন 2021 শীর্ষক সোর্সিং মেলা আয়োজন বিষয়ে মন্ত্রী এদিন সাংবাদিকদের ব্রিফ করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে 30,000 অনলাইন প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে মাত্র 10 থেকে 12টির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাই সামগ্রিকভাবে অনলাইন প্রতিষ্ঠানকে খারাপ বলা যাবে না। এর আগে আমরা দেখেছি ডেস্টিনির মতো প্রতিষ্ঠানের সম্পদ কাজে লাগানো হয়নি, সেগুলো অন্যরা ভোগ দখলে রেখেছে, অথচ গ্রাহক তাদের পাওনা বুঝে পাননি। ই-ভ্যালির ক্ষেত্রেও যেন এমনটা না হয়, সেজন্য গ্রাহকদের টাকা ফেরতের চিন্তাভাবনা করছে সরকার। ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে জেলে পাঠানো সমাধান নয় বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ই-ভ্যালির সিইও ও চেয়ারম্যানকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হচ্ছে, এটা তো সমাধান নয়। গ্রাহকরা যেন তাদের টাকা ফেরত পান, আবার অভিযুক্তরাও যেন শাস্তি পান, উভয় বিষয়ে পদক্ষেপ নেবে সরকার। আমরা সার্বিক বিষয়গুলো অবজারভেশন করছি। আমরা সহ 4 মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কথা বলছি, তাদের অবস্থান নির্ণয় করা হচ্ছে। ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান গ্রেফতারের আগে যমুনা গ্রুপ ই-ভ্যালিতে 1,000 কোটি টাকা বিনিয়োগ করতে চেয়েছিল, যদিও পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে যমুনা। সে প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, অনেক বড় গ্রুপ অব কোম্পানি বিনিয়োগ করতে চেয়েছিল, কিন্তু নেতিবাচক এসব ঘটনার কারণে সরে দাঁড়িয়েছে তারা। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ইপিবির ভাইস চেয়ারম্যান AHM আহসান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটে লন্ডন সরাসরি ফ্লাইটে চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের। যুক্তরাজ্যের বাজারে সিলেটে উৎপাদিত কৃষি ও কুটির শিল্পের ব্যাপক চাহিদা থাকায় এই সম্ভাবনা দেখা দেয়, কিন্তু সিলেটে ওয়্যার হাউজ না থাকায় সেই সম্ভাবনা মুখে থুবড়ে পড়েছে। যদিও সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেটের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ওয়্যার হাউজ স্থাপনে সরকারের বিভিন্ন দফতরে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। 2011 সালে সিলেটের লন্ডন সরাসরি ফ্লাইট চালু হয়। নানা জটিলতায় কিছুদিন পরই বন্ধ হয়ে যায় ফ্লাইট। দীর্ঘ বিরতি শেষে গেল বছরের 4 অক্টোবর ফের চালু হয় বিমানের সিলেট লন্ডন ফ্লাইট। সরাসরি ফ্লাইট চালু এবং ওসমানীতে কার্গো কমপ্লেক্স নির্মাণ ও স্ক্যানিং মেশিন স্থাপন হওয়ায় সিলেটের ব্যবসায়ী ও রপ্তানিকারকরা নতুন আশায় স্বপ্ন বুনতে শুরু করেন। কিন্তু ওয়্যার হাউস জটিলতায় সিলেট থেকে তারা পণ্য রপ্তানির সুযোগ পাচ্ছেন না। সংশ্লিষ্টরা জানান, যুক্তরাজ্যে বসবাসকারীদের মধ্যে সিংহভাগই সিলেটের বাসিন্দা। সেখানকার বাংলাদেশিদের মধ্যে নেতৃস্থানীয়রা সিলেটি। বড় আকারের সুপার শপ, রেস্টুরেন্ট, টেকওয়ে প্রভৃতির মালিকানায়ও সিলেটিদের নেতৃত্ব রয়েছে। ফলে সিলেট থেকে পণ্য রপ্তানি করা গেলে সেখানে বাজার ধরা সম্ভব বলে মনে করছেন রপ্তানিকারকরা। এ লক্ষ্যে ব্যবসায়ী ও রপ্তানিকারকরা লন্ডনে ফ্রোজেন ফিশ, শাকসবজি, ফলমূল, বেতের আসবাবপত্র, নকশি কাঁথা, পান, বিভিন্ন চাল, গার্মেন্টস সামগ্রী রপ্তানির পরিকল্পনা করেছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন,
পণ্য রপ্তানির জন্য ইউরোপীয় ইউনিয়ন ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়ে ঢাকার শ্যামপুরে একটি সেন্ট্রাল ওয়্যার হাউস রয়েছে। সেখান থেকে প্যাকেজিং ও কোয়ারেন্টাইন সার্টিফিকেট নিয়ে ইউরোপে পণ্য রপ্তানি করতে হয়। কিন্তু এক্ষেত্রে নানা বিড়ম্বনার শিকার হতে হয় সিলেটের রপ্তানিকারকদের। এছাড়া পচনশীল পণ্যগুলো ঢাকায় নিয়ে যেতে পচন ধরে। রপ্তানি বাড়াতে ও বিড়ম্বনা রোধ করতে শ্যামপুরের মতো সিলেটেও ওয়্যারহাউস নির্মাণের জন্য চলতি বছরের 13ই জানুয়ারি কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের কাছে চিঠি দিয়েছেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। চিঠিতে বলা হয়েছে, বর্তমানে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্স ও স্ক্যানিং মেশিন স্থাপন করা হয়েছে। ফলে সৃষ্টি হয়েছে সিলেট থেকে পণ্য রপ্তানির সুবর্ণ সুযোগ। এই সম্ভাবনাকে কাজে লাগাতে পণ্য রপ্তানির জন্য সিলেটে ওয়্যারহাউস নির্মাণ জরুরি। এটা নির্মিত হলে শাকসবজি, ফলমূল সহ কৃষিপণ্য বেশি পরিমাণে রপ্তানি সম্ভব বলে সিলেটের ব্যবসায়ীরা জানান। যুক্তরাজ্যে সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরি শাড়ি, সাতকরা, জারা লেবু, পান, বিন্নি চাল, বেতের আসবাবপত্রের প্রচুর চাহিদা রয়েছে। যদি সিলেট থেকে সরাসরি রপ্তানি শুরু হয় তবে এখানকার ক্ষুদ্র ও কুটির শিল্প নতুন প্রাণ পাবে, লাভবান হবে দেশের অর্থনীতি। সামগ্রিক প্রসঙ্গে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের বলেন, সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালুর পর সিলেট চেম্বার রপ্তানিকারক, উৎপাদক ও ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে মতবিনিময় করে আসছে, যোগাযোগ রাখছে। ক্রেতা বিক্রেতার মধ্যে সমন্বয় করা গেলে এবং ওয়্যারহাউস নির্মিত হলে রপ্তানি জোরদার আরও সহজ হবে। ওয়্যারহাউস নির্মাণের জন্য সরকারের বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা এতদিন লকডাউনের অজুহাত দেখিয়েছেন। এখন করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আবারও সেসব দপ্তরে চেম্বারের পক্ষ থেকে যোগাযোগ করা হবে। জালালাবাদ ভেজিটেবল অ্যান্ড ফ্রোজেন ফিশ এক্সপোর্ট গ্রুপের সভাপতি হিজকিল গুলজার বলেন, যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা আছে। নানা জটিলতার কারণে চাহিদা পূরণ করা যাচ্ছে না। সিলেটে ওয়্যারহাউস হলে রপ্তানি শুরু হলে চাহিদা পূরণ করা সম্ভব। দেশীয় পণ্য বেশি পরিমাণে রপ্তানি করা গেলে ক্ষুদ্র ও কুটির শিল্প এবং কৃষকরা উপকৃত হবেন। সিলেটের ওসমানীনগর উপজেলাধীন শেরপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথ ভেঙে টাকা লুটের ঘটনায় ঢাকায় 3 ডাকাত গ্রেফতার হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুগ্ম কমিশনার হারুন আর রশিদ। গ্রেফতারকৃতরা হলেন নূর মোহাম্মদ, শামীম আহমেদ ও আব্দুল হালিম। ভারতীয় টিভি সিরিজ সিআইডি দেখে তারা ডাকাতির কৌশল রপ্ত করেছে বলে জানিয়েছে পুলিশ। এটিএম বুথ থেকে লুট করা টাকার একটি অংশ তারা খরচ করেছে জুয়া খেলে। ডিবি জানায়, ওই ডাকাত চক্রের প্রধান শামীম আহমেদ ওমান প্রবাসী ছিলেন। কয়েক বছর আগে তিনি দেশে ফেরেন। দেশে এসে বেকার হয়ে পড়া প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শামীম নিয়মিত সিআইডি দেখতেন। টিভি সিরিজ দেখে তিনি ডাকাতির পরিকল্পনা করেন। তার পরিকল্পনা অনুযায়ী এটিএম বুথের টাকা লুট করা হয়। সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার হারুন আর রশিদ জানান, সিসি ক্যামেরায় কালো রং স্প্রে করা, কালো কাপড় দিয়ে মুখ ঢেকে শাবল দিয়ে বুথ ভাঙা সবই সিআইডি দেখে রপ্ত করেছে শামীম ও তার দল। পুলিশ জানায়, ওসমানীনগরে ব্যাংকের বুথের টাকা লুটের ঘটনার পর জড়িতদের গ্রেফতারে ডিএমপির সাইবার ইউনিটের সহযোগিতা চাওয়া হয়। এরপর সাইবার ইউনিটে কাজ শুরু করে। এরপর ঢাকা থেকে নূর মোহাম্মদ নামে এক দর্জিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জের হাওর এলাকা থেকে শামীম আহমেদ ও আব্দুল হালিমকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, 12ই সেপ্টেম্বরের ওই ঘটনায় ব্যাংকের বুথ থেকে মোট 24 লাখ টাকা লুট করা হয়। এর মধ্যে 10 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। টাকার একটি অংশ দিয়ে তারা জুয়া খেলেছে। এ ঘটনায় জড়িত জহির নামে একজন এখনও পলাতক। দেশে করোনা ভাইরাসে দৈনিক শনাক্তের হার আজ 5% নিচে রয়েছে। গেল 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 1376 জনের, যা নমুনা পরীক্ষার তুলনায় 4.79%। এর আগের দিন ছিল 4.69%। এর চেয়ে কম শনাক্তের হার ছিল গত 7ই মার্চ। সেদিন শনাক্তের হার ছিল 4.30%। আর 9ই মার্চ শনাক্তের হার হয় 5.14%। এরপর তা বাড়তে থাকে।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় বাংলাদেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর আগের দুদিন মৃত্যুর সংখ্যা ছিল ২৬। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭,৩১৩ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১,৪২৭ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫,০৬,১৩৬ জন। গেল ২৪ ঘন্টায় ২৮,৭৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর এ পর্যন্ত মোট ৯৫,২৭,১৫০টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫,৪৭,১৭৬ জন, যাতে শনাক্তের হার ১৬.২৪%। গত ২৪ ঘন্টায় যে ২৬ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ জন এবং নারী ১৯ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ২ জন, সিলেটে ২ জন, রংপুরে ১ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন। বরিশাল বিভাগে কেউ মারা যায়নি। গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ই মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। এখন শনাক্তের হারও ৫%-এর নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। ২১শে সেপ্টেম্বর থেকে শনাক্তের হার আবারও ৫%-এর নিচে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দৈনিক শনাক্তের হার ৫%-এর নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলা যাবে। সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। সর্বশেষ ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ৪.৩৭%। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে এমন তথ্য। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। তাদের নিয়ে বিভাগের মৃতের সংখ্যা এখন ১,১৪৮ জন। এর মধ্যে ওসমানীতে ১১৫ জন সহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৫৭ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন। এদিকে সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ২৮ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের ৬ জন ও হবিগঞ্জের ১ জন রয়েছেন। ৮৯৩ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৪.৩৭%। এর আগের ২৪ ঘন্টায় ৫৫ জন শনাক্ত হয়েছিলেন। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫৪,৩৭৭ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭,৭৮৩ জন সহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩,৪৭৬ জন। সুনামগঞ্জের ৬,২২৮ জন, মৌলভীবাজারের ৮,০৬২ জন ও হবিগঞ্জের ৬,৬১১ জন রয়েছেন শনাক্তের তালিকায়। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৩২ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭,৭১৪ জন। তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৯৩ জন করোনা রোগী ভর্তি আছেন। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।